বাজার সিন্ডিকেটের সঙ্গে বিএনপি জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখতে হবে। এই বেটা তুই খেজুর খাবি আর বড়ই খাবি, খেজুর খাবি আর আঙ্গুর খাবি আর আমি বড়ই খাবো, তোরে পাচার উপর লাথি মাইরা এই বাংলাদেশ থেকে তারাই দেবো শিল্পমন্ত্রীর উদ্দেশ্যে। জনপ্রিয় দল বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। এটা আওয়ামী লীগ বিএনপি আর জামাত বলে তো কোনো কথা নেই। এই ইফতারকে প্রতিপক্ষ বানাতে হবে কেন? এই টেন্ডেন্সিটা আমাদের দলীয় মেজাজটা এত বেশি ডেভেলপ করেছে আমাদের মাইন্ডের মধ্যে যে আমরা দল বলেছে তাই বলে এখন ইফতারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। নগ্ন প্রহসনের মাধ্যমে ভারত বাংলাদেশে তার দাসানুদাস সরকারটিকে ক্ষমতায় টিকিয়ে রেখে তার দখলদারি আরো কিছুটা পাকাপোক্ত করে নিয়েছে। কার কথা যে সত্য এটা বোঝা বড়ই মুশকিল। বাজার সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি করেছে। এই নিয়ে কিন্তু আলোচনার সমালোচনার ঝড় বইছে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকে আপনাদের সম্মুখে 1, 2, 3, 4, 5, 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। মেজর হাফিজ ওনার একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে এবং কি নিষেধাজ্ঞা ভেঙেও কিন্তু গণ ইফতার করছে, সেটা আপনারা হয়তো দেখেছেন। এই ইফতারের ব্যাপারটি নিয়ে সরকারিভাবে গণ ইফতার নিষিদ্ধ করা হয়েছে, এই ব্যাপারটি নিয়ে লাইভ টক শোতে তুমুল আলোচনায় পড়লেন ডক্টর ফয়জুল হক। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্যটি দিয়েছে যে বাজার সিন্ডিকেটের সাথে জড়িত আছে বিএনপি কিনা তা খতিয়ে দেখতে হবে, এই বিষয়টি নিয়ে আরও একটি সাবেক একজন মন্ত্রীর বিষয়টি নিয়ে কথা বলেছে মোস্তফা ফিরোজ, তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বড়ই দিয়ে ইফতার করার কথা বলেছিল, মনে আছে তো আপনাদের, একজন শিল্পমন্ত্রী। সেই কথার ভিত্তিতে আরও একজন বলেছিল যে শিল্পমন্ত্রীর পাশায় লাথি দিতে হবে। এই ব্যাপারটি নিয়ে একজন আলোচনা করেছে বিএনপির একজন নেতা, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আর সর্বশেষ পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। রমজান মাস উপলক্ষে তিনি হিন্দু হয়েও কি বলতেছে বা কি বোঝাইতে চাচ্ছে, তে মূলত 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি। সর্বপ্রথম চলুন পিনাকি ভট্টাচার্যের ভিডিওটি দেখে আসি। এসেছে পবিত্র রমজান। পবিত্র রমজান উপলক্ষে আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আজকের পর্ব শুরু করার আগে আমরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে আমাদের ইন্ডিয়া আউট নিয়ে ম্যাথু মিলারের বক্তব্য শুনে নিই। According to media reports, the India Out campaign is growing larger in the region. Following the one-sided sham elections in Bangladesh, people are promoting a boycott of goods made in neighboring India, suspecting Indian authorities of covertly working to keep Sheikh Hasina in power. How do you view this situation? So we are aware of the reports of this campaign. I'm obviously not going to comment on any individual consumer's decisions, whether it's in Bangladesh or anywhere around the world, but we value our relationship with both Bangladesh and India. We will continue to work with both countries' governments to pursue our shared interests, including to ensure a free, open, secure, and prosperous Indo-Pacific region. ম্যাথু মিলার বা আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট আমাদের আন্দোলন সম্পর্কে অফিসিয়ালি অবগত। এটা নিয়ে আমরা পরে আলাপ করব, এটার গুরুত্ব কি। তবে ম্যাথু মিলার সাহেব, এটা নিজের ইচ্ছায় পণ্য কেনার বিষয় না, এইটার একটা ডিপার ইমপ্লিকেশন আছে। আর তা হচ্ছে এই ইন্ডিয়া আউট কর্মসূচি আমেরিকার স্বার্থকেও আঘাত করবে বাংলাদেশে, যদি আমেরিকা ইন্ডিয়াকে এই অঞ্চলের নেতা বানাতে চায়। কথা ক্লিয়ার? মুশফিকুল ফজল আনসারীকে ধন্যবাদ প্রশ্নটা করার জন্য। আসেন এবার আসল আলাপে আসি। এবারের রমজান এসেছে মুসলিম জাহানের জন্য একটা অত্যন্ত চ্যালেঞ্জিং সময়। সারা বিশ্বের মুসলমানরা যখন রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন, রমজানে সিয়াম সাধনা করতেছেন, তখন গাজায় ইসরায়েলি বর্বরতার একটা মর্মান্তিক দিক উন্মোচিত হয়েছে। তারা এখন গাজাবাসীদের হত্যা করছে কেবলমাত্র ব্যাপক বোমাবাজির মাধ্যমেই না, বরং ক্ষুধার মাধ্যমেও। খাদ্য সরবরাহ আটকে দিয়ে ছোট ছোট শিশুরাও বাদ যাচ্ছে না এই পৈশাচিকতার মর্মান্তিক গ্রাস থেকে। বাংলাদেশে এবারের রোজা হচ্ছে ভারতীয় দখলদারি 3য় মেয়াদে নবায়ন করার পর প্রথম রোজা। এই দখলদারির প্রক্রিয়া শুরু হয়েছিল 1/11 সময় থেকে। গত 7ই জানুয়ারির নির্বাচনের নামে নগ্ন প্রহসনের মাধ্যমে ভারত বাংলাদেশে তার দাসানুদাস সরকারটিকে ক্ষমতায় টিকিয়ে রেখে তার দখলদারি আরো কিছুটা পাকাপোক্ত করে নিয়েছে। আমরা ক্রমশই পরিণত হয়ে যাচ্ছি ভারতের একটি উপনিবেশে। এরকম চলতে থাকলে হিন্দুত্ববাদীদের হাতে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠের জনগণ কি ধরনের ট্রিটমেন্ট পাবে তার একটা নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি গতদিন দেখিয়েছি দিল্লির পুলিশদের।
भाई सजदे में थे, देख सकते हो भाई लोग, सजदे में थे भाई लोग, जितने भी नियत कर रखे थे इसने लात मारा, पुलिस वाले ने लात मार रहा है और मुसलमानों को मार रहा है। ये इन लोग की वीडियो है। দেখলেন তো রমজানের আগের সপ্তাহে খোদ ভারতের রাজধানী নয়াদিল্লির পুলিশ নামাজরত মুসলিমদের সাথে কি পশুসুলভ আচরণ করলো। আমরা এখন থেকে হুঁশিয়ার না হলে আমাদের কপালেও এই দুর্দশাই জুটবে। তার কিছু নমুনা তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। কয়েকদিন আগে মুরগি কপি প্রকাশ্যেই বলেছে যে সরকারি অনুদানে মসজিদ বানানো বন্ধ করতে হবে। সরকারিভাবে এসব মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করেছেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বুধবার সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে মহান স্বাধীনতার মাস মার্চে সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি মডেল মসজিদ নির্মাণের এই প্রকল্পের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এভাবে জেলা উপজেলায় সরকারি অর্থে মসজিদ নির্মাণ করা সংবিধানের লঙ্ঘন। হাসিনার কথিত নাগর মৃণাল কান্তি সে বলেছিল নামাজ একই জিনিস দিল্লি পুলিশ লাঠি দিয়ে যা করেছে, মৃণাল কান্তি মুখ দিয়ে একই কাজ করেছে, শাহরিয়ার কবির মুখ দিয়ে একই কাজ করেছে। এটাই গ্র্যান্ড ডিজাইন। আর মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের পিটানো, এটা তো আওয়ামী ঐতিহ্য করে দেখিয়েছে। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এরা এইভাবে এই বক্তব্য রাখতে পারে, মুসলমান বিরোধী বক্তব্য রাখতে পারে, নামাজ বিরোধী বক্তব্য রাখতে পারে, এমনকি মসজিদে ঢুকে পেটাতেও পারে। তারা যে এই কাজটা করতে পারলো এর কারণই হচ্ছে যে তার পেছনের শক্তি হচ্ছে ভারত এবং ভারতের মদতপুষ্ট ঘৃণ্য শেখ হাসিনার দখলদার চরম ফ্যাসিস্ট সরকার। এটা তো কেবল শুরু। ভারতীয় দখলদারিত্ব দীর্ঘতর হলে এদেশের মুসলমানদের ধর্মকর্ম পালনের উপায় থাকবে কিনা সেটা সন্দেহ। এই কঠিন বাস্তবতার পটভূমিতে এসেছে এবারের রমজান। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন এবং তার কথাগুলো শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা এবার ইফতারের বিষয়টি নিয়ে লাইভ টক শোতে ডক্টর ফয়জুল হক তুমুল আকারে হুঙ্কার দিলেন। চলুন সেই ভিডিওটি দেখে আসি। এটা আওয়ামী লীগ বিএনপি আর জামাত বলে তো কোনো কথা নেই। এই ইফতারকে প্রতিপক্ষ বানাতে হবে কেন? এই টেন্ডেন্সিটা আমাদের দলীয় মেজাজটা এত বেশি ডেভেলপ করেছি আমাদের মাইন্ডের মধ্যে যে আমরা দল বলেছে তাই বলে এখন ইফতারের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। না হয় এই ছাত্রলীগ কোনোদিন আজকের এই হামলা করতে পারে না। আজকে লাইভের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, মসজিদ, রাস্তা, অলিতে গলিতে যেখানে সুযোগ পাবেন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবেন, সবাই মিলে সম্মিলিতভাবে ইফতারের আয়োজন করবেন। যার যতটুকু তাওফিক আছে, চিরা থাকলে চিরা খাবেন, মুড়ি খাবেন, কিছু নাই পানি দিয়ে খাবেন। কিন্তু এই সংস্কৃতি বন্ধ করার চক্রান্ত যারা করবে তাদের মুখ সম্মোচন করতে হবে। জি সাগর ভাই, আপনাকে এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে যে ইফতার নিয়ে বাংলাদেশের এই রাজনীতি বা ইফতার নিয়ে আজকের এই আলোচনা সমালোচনা। আপনি দেখেন, আমরা যখনই ভিন্ন কোনো বিষয়ে কথা বলতে চাই, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে কথা বলি বা এই যে বঙ্গবন্ধুর নামে বা বিভিন্ন অর্গানাইজেশন খুলে খুলে বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানের কথা বলি, তখন কিন্তু খুব কৌশলগতভাবেই সবাই এড়িয়ে যায়। বাংলাদেশের আমাদের পূর্ববর্তী বক্তা ফারুক হাসান ভাই একটা প্রসঙ্গ তুলেছিলেন যে একজন মিনিস্টার গাড়ি ব্যবহার করে কনসার্টে যাচ্ছে। বাহ, কি বিশাল দায়িত্ব! মানে কনসার্ট ইজ মানে প্রমোটেড বাই গভর্নমেন্ট। এখন একটা জিনিস প্রমোট করা হয় গভর্নমেন্টের পক্ষ থেকে, আর একটা জিনিস ধর্মীয় অনুশাসন হওয়ার পরেও সেটাকে স্তব্ধ করে দেওয়া হয় গভর্নমেন্টের পক্ষ থেকে। এটাই যখন মানুষের কাছে আয়নার সামনে পরিষ্কার হয়, আমি নিশ্চিত যে কলিমুল্লাহ স্যার আমার সাথে এগ্রি হবেন যে আপনি আমাকে চাপাইয়ে ধরবেন আর পাশাপাশি আরেকটা জিনিস উৎসাহ প্রদান করবেন। পাবলিক তো আর বসে থাকে না, ঘাস খায় না। সবাই এখন শিক্ষিত, আধুনিক যুগ, সবাই বোঝে। আপনারা এই সব তথ্য জনগণ বোঝে। আপনারা ইফতার মাহফিল বা ঐতিহ্য নিয়ে আমাদের দেশে এই যুগ যুগ ধরে 52 বছরে কোন দিন গ্যান্দাম হয়েছে বলেন? বা হিন্দুদের পূজা অনুষ্ঠান নিয়ে কোন দিন সমস্যা হয়েছে? খুব একটা আমাদের দেশে কখনোই কোনো সময় দাঙ্গা হাঙ্গা দুষ্টামি এই সকল ষড়যন্ত্র হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় আপনি যখন বন্ধ করার জন্য নোটিশ দিবেন, খেজুরের উপরে সমস্যা, মানে কি বলে ইসলামিক বই, সমাজবিজ্ঞানের উপরে সমস্যা, ইফতার মাহফিল নাম দিলে সমস্যা, আর আপনারা যা করবেন সবকিছুতে ভালো। এটা তো কোনোভাবে একটা জাতি তখন তো ডিভাইড করে দিচ্ছেন। আপনি যে ধর্মীয় জিনিসগুলোকে অফ করছেন আর আপনি আপনার বিজাতীয় সংস্কৃতি আপনি এখানে ডেভেলপ করছেন। আমি বাংলাদেশের যে কোনো সংস্কৃতিতে বিশ্বাস করি। আপনি এখানে বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন করবেন, জাতীয় উৎসব পালন করবেন, সমস্যা নাই আমার। আপনি করেন, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমার দায়িত্ব যেটা, আমি একজন এজ এ মুসলিম, এই যে আপনার সাথে ক্যামেরা অফ করে আমি ইফতার করতে গেলাম, এখন যদি আপনি টকশো সুতায় আমাকে বলেন আপনি টকশো অনেক ইম্পর্টেন্ট জিনিস, আপনি একটা এই জঙ্গিবাদী শুরু করছেন, আপনি ইফতারের সময় এত বড় মেহমানদেরকে বসাই রেখা আপনি গেলেন, এটা হয়? আমার দায়িত্ব, আপনার যে এসেছি এটাই আপনার জন্য সর্বোচ্চ ত্যাগ যে আমি আপনাকে সম্মান করেছি, কিন্তু আমার ইফতার আপনি করতে দিবেন না। এইভাবেই করে আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় এই অবস্থানগুলো তৈরি করে দেওয়া হয়েছে। এবং আমাদের দেশে এখন সমস্যা হয়েছে কি, সবাই এখন অনলাইনের মুক্তি হয়ে গিয়েছি। মানে ইউটিউবিডিয়া যদি একটু সার্চ দেই তাহলে যে শর্ট ভার্সন গুলো পাই ওটাকে নিয়েই আমরা মানে বক্তব্য দেওয়া শুরু করে দিই। যেমনটা ইদানিং শুরু হয়েছে যে ইফতার এটা আমাদের সাংস্কৃতিক কালচার অনলি।
ইফতার যে আমার দায়িত্ব, ইফতার যে আমার ধর্মীয় বিষয়, ইফতার করানো যে একটা আমার সুন্নাত, ইফতার একজনকে খাওয়াইলে আমি যে পরিমাণ মানে নিজে খাইলে যে সব হবে, আরেকজনকে খাওয়াইলে আমার রোজা যে আরো পরিশুদ্ধ হবে, সব বেশি হবে, আরো বেশি হবে, নিয়ে যে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ সেটা যাবে কোথায়? হতে পারে আমাদের ফর এক্সাম্পল নাজমুল ইসলাম ভাই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করা যেতে পারে, গরিবদেরকে মাজারে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মানুষ অবহেলিত মানুষদেরকে ইফতার দেন, দিতে হবে, কিন্তু এই কালচারটাকে বন্ধ করার স্তব্ধ করার কোনো অধিকার। দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনারা দেখলেন, অবশ্যই মতামত জানাবেন। ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনাদের কিছু বলার থাকলে সেটা বলে যেতে বলবেন। তো এবার আমরা মেজর হাফিজের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো বিএনপি আবারও নতুন করে ক্ষমতায় আসবে, কারণ বিএনপিকে মানুষ মনে প্রাণে ভালোবাসে। এছাড়াও আরও অনেক কথাই বলেছে মেজর হাফিজ, বিএনপির একজন শীর্ষ নেতা। চলুন তার কথাগুলো শুনে আসি। এই জনপ্রিয় দল রাজনীতি, এই জনপ্রিয় দল বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। দেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন করে। বাংলাদেশে বর্তমানে কী রাজনীতি চলছে এটি সবাই জানে। যেখানে আমরা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেশের স্বাধীনতাই তো আজকে হারিয়ে যেতে বসেছে। আমরা অনেকটাই পরাধীন একটি জাতিতে পরিণত হয়েছি। কারা আমাদের এই স্বকীয়তা স্বাধীনতা হরণ করছে, কারা ব্যাংক লুট করছে, কারা জনগণের ভোটাধিকার হরণ করছে, এটি আপনারা সবাই জানেন। আগামী দিনে সংগ্রামের মাধ্যমে এই 21 বছর তো আওয়ামী লীগও ক্ষমতার বাইরে ছিল, আমাদের তো 17 বছর মাত্র হয়েছে। এবং বিএনপির এই রাজনৈতিক দলটি যেভাবে অত্যাচার নির্যাতন, বিশেষ করে পুলিশি হামলা মামলার সম্মুখীন হয়েছে, সাম্প্রতিককালে পৃথিবীর ইতিহাসে এই ধরনের নির্যাতন অন্য কোনো রাজনৈতিক দল ভোগ করেছে বলে আমার জানা নেই। তবে আমার যথেষ্ট বয়স হয়েছে, 80 বছর বয়স, রাজনীতির অনেক পর্যায়ে দেখেছি, আমার এলাকাবাসীর সৌজন্যে অনেকবার জাতীয় সংসদে দেখেছি। আমার মনে কোনো সন্দেহ নেই যে অতি অল্প সময়ের মধ্যে জনগণের সমর্থন নিয়ে এই জনপ্রিয় দল রাজনীতি, এই জনপ্রিয় দল বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। সুতরাং নেতৃবৃন্দ, বিশেষ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, তারা কথামালার রাজনীতি করে, তারা অনেক কিছুই বলতে পারে। যদি জনগণের স্বাধীনতা থাকতো ভোট কেন্দ্রে যাওয়ার, ভোটাধিকার প্রয়োগ করার, তাহলে তাদের এই কথা বলার সুযোগ আজকে থাকতো না। তবে আজ হোক কাল হোক বাঙালি সংগ্রামী জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। ওই সংগ্রামের মাধ্যমেই জনগণ তাদের মৌলিক অধিকারসমূহ আবার ফিরে পাবে এবং এই সংগ্রামে বিএনপি নেতৃত্ব দেবে। যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম, 1971 সালে যুদ্ধ ছিল প্রধানত গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। সেই গণতন্ত্র এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে যাচ্ছে। এই সংগ্রামে আমরা অবশ্যই বিজয়ী হব। আমি কি জনতা ব্যাংকের বাস পড়াতে গিয়েছিলাম? আমি আর ABM আলতাফ চৌধুরী। আমি 34 বছর আগে জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলাম। অনেক ব্যাংক লুটেরা চেষ্টা করেছে অর্থের ব্যাংকের টাকা মেরে দেওয়ার জন্য, আমি কঠিনভাবে সেটি প্রতিরোধ করেছিলাম। এমনকি সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াসিউদ্দিন, তিনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র, তিনি অযৌক্তিকভাবে একটা লোন নিতে চেয়েছিলেন, দেয়নি। মিজানুর রহমান চৌধুরী, বর্ষিয়ান রাজনীতিবিদ, দেশের প্রধানমন্ত্রী ছিলেন এককালে, তিনি জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন। তার পক্ষে তৎকালীন রাষ্ট্রপতি আমাকে টেলিফোন করেছিলেন, আমি সেটি বাস্তবায়িত হইতে দেইনি। এইভাবে যেই ব্যাংকের স্বার্থ রক্ষা করে এসেছি, সেই ব্যাংকের গাড়ি পুড়িয়েছে আমি 11 বছর আগে, এই অভিযোগে কারাভোগ করে এখানে এসেছি। সুতরাং মুক্তিযোদ্ধাদের কারাভোগ করা এটি কোনো বিষয় নেই। এবং নকলার যে ঘটনায় সাংবাদিককে, মুক্তিযোদ্ধাকে এইভাবে নিগৃহীত করা হয়েছে, কারান্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং বর্তমান সরকার নিজেদেরকে মুক্তিযুদ্ধের সরকার বলে দাবি করে, কিন্তু তাদের সকল কর্মকাণ্ড, অধিকাংশ কর্মকাণ্ড আমি মুক্তিযুদ্ধ বিরোধী দেখতে পাচ্ছি। মুক্তিযোদ্ধাদেরকে অনেকভাবে হয়রানি করা হচ্ছে বর্তমানে, এবং ভুয়া মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্থান দখল করেছেন। আমাকে আগেই বলেছি, যেখানে 1 লাখ মুক্তিযোদ্ধা ছিল, এখানে 2.5 লাখ থেকে এলো। তো 6টি ভিডিওর ভিতর থেকে কিন্তু অলরেডি 3টি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম, আর 3টি ভিডিও আপনাদের জন্য রয়েছে। তো সবাইকে বলবো মাঝখানে একটি কথা, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা বিএনপির আরও একজন নেতাকর্মীর কথাগুলো শুনে আসি, সেই বড়ইয়ের ব্যাপারে, অর্থাৎ শিল্পমন্ত্রীর ব্যাপারে। চলুন কি বলতেছে শুনে আসি। খেজুরের পরিবর্তে বড়ই, ওনার বদহজম হইল কেন? এই হাসানুল্লাহ কিনু এতগুলো হজম হইল কেন? তখন আপনি মন্ত্রী ছিলেন কেন? তখন আপনি এমপি ছিলেন, এবার আপনি এমপি পারেন না, এই জন্য আপনার বড়ই বদহজম হয়ে গেছে। স্পষ্টভাবে ওনার কথা না, উনি যেটা বলেছে, উনি বলেছে শিল্পমন্ত্রীকে, যেই বেটা তুই খেজুর খাবি আর বড়ই খাবি, খেজুর খাবি আর আঙ্গুর খাবি, আর আমি বড়ই খাবো, তোর 5 বার লাথি মাইরা এই বাংলাদেশ থেকে তারাই দেবো, শিল্পমন্ত্রীর উদ্দেশ্যে সেটা বলেছে। তবে আমি বলতে চাই, তো শুনলেন প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মতামত জানাবেন। এবার ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব যে বলেছে যে বাজার সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে হবে, এ বিষয়টি নিয়ে একটি নিউজ চলুন দেখে আসি।
বাজার সিন্ডিকেটের সঙ্গে বিএনপি জড়িত কিনা বিষয়টি খতিয়ে দেখতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বিএনপি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার হঠাতে যখন ব্যর্থ, আন্দোলনেও পারেনি, নির্বাচনেও তারা গণতান্ত্রিক রীতিনীতির বাইরে গিয়ে বিরোধিতা করেছে। এখন রমজানের মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট থাকতে পারে, কিন্তু আমাদের এখন খতিয়ে দেখতে হবে। তো নিউজটি আপনারা দেখলেন এবং শুনলেন। এই বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজ সাহেব বিস্তারিত আলোচনা করেছেন এবং আরও একজন মন্ত্রীর বিষয়টি নিয়ে, সাবেক মন্ত্রীর বিষয় নিয়ে। তো চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। কার কথা যে সত্য এটা বোঝা বড়ই মুশকিল। যেমন সাবেক শিল্প প্রতিমন্ত্রী বলছেন মন্ত্রীদের ভেতর একটা সিন্ডিকেট আছে। আচ্ছা, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী বলছেন বিএনপি সিন্ডিকেট করে সরকারকে বিব্রত করার চেষ্টা করতে পারে, আশঙ্কা তার। তাহলে কার কথা সত্য? এখানে সাবেক শিল্প প্রতিমন্ত্রী গত ক্যাবিনেটে তিনি বলছেন যে মন্ত্রীদের ভেতরেই একটা সিন্ডিকেট আছে। আচ্ছা, দেখি আমরা যেটা পত্রিকায় প্রকাশিত হচ্ছে সেই খবরগুলি আসলে তো আমরা বিশ্লেষণ করি, আমরা দেখি যে কি বলছেন তিনি। আচ্ছা, এর আগে নিশ্চয়ই মনে আছে শিল্প প্রতিমন্ত্রী একেবারে সংসদে দাঁড়িয়ে সাবেক যে শিক্ষামন্ত্রী দীপু মনির বিচার চেয়েছিলেন যে তার মণিপুর স্কুলের যে ম্যানেজিং কমিটি পরিবর্তন করে বা ভেঙে দিয়ে একেবারে ওই স্কুলটাকে শেষ করে ফেলছে, এই ব্যাপারে তিনি তদন্ত চেয়েছেন। এখন তিনি বলছেন যে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতরা এখন মন্ত্রী, দুঃখ হয় সবাই টাকার পিছে ঘুরছে। এসব কথা বলতে গেলে দেখবেন আমার লাশটা রাস্তায় পড়ে আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। অর্থাৎ তিনি বলছেন যে শেয়ার কেলেঙ্কারিতে জড়িতরা এখন মন্ত্রী, দুঃখ হয় এরা সবাই টাকার পিছনে ঘুরছে। একথা বলতে গেলে আমার লাশ দেখবেন রাস্তায় পড়ে আছে, মারাত্মক কথা। সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, লুটপাট, অর্থনৈতিক দুরবস্থা, খেলাপি ঋণ সহ স্পর্শকাতর নানা বিষয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা আলাপ করেছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আচ্ছা, তার অংশের চুম্বক অংশটা তিনি বলছেন যে আমাদের মন্ত্রণালয়ের 19টি সংস্থা আছে, কোনো সংস্থায় চেয়ারম্যান হেড, কোনো সংস্থায় ডিজি হেড। এখানে যে আইন আছে সে অনুযায়ী সংস্থার হেডরাই সব ক্ষমতার অধিকারী। মিনিস্টার হিসাবে একটা পিয়নের চাকরি দেওয়ারও ক্ষমতা নেই আমার। আর চেয়ারম্যান ইচ্ছা করলে একদিনে 10 জনকে নিয়োগ দিতে পারে। মানে চেয়ারম্যানের মন্ত্রীর চেয়ে চেয়ারম্যানের ক্ষমতা বেশি, এটা তিনি বলছেন। আচ্ছা, মন্ত্রী কাউকে চাকরি দিতে চাইলে চেয়ারম্যানকে বলতে হয় এই আইনগুলোর পরিবর্তন করতে হবে, আইনের পরিবর্তন না হলে তাদের স্বেচ্ছাচারিতা লুটপাট দমানো যাবে না। তারা আমার কথা না শুনলে কিছু করার নেই, সব ক্ষমতা চেয়ারম্যানদের। 50 কোটি টাকার বেশি কাজ হলে সেটা মন্ত্রণালয়ে পাঠাতে হয়, মন্ত্রীদের অনুমতি নিতে হয়। এখন তারা সেটাকে ভেঙে ভেঙে টেন্ডার করে, তাহলে আর আমাদের কাছে আসতে হবে না, স্বচ্ছতার জবাবদিহিতা নেই। আচ্ছা, তিনি বলছেন যে যুগান্তরের প্রশ্ন ছিল যে আপনি বলছেন যে অর্থনীতি ও বাজার দুই জায়গাতেই সিন্ডিকেট তৈরি হয়েছে, এই সিন্ডিকেট কারা তৈরি করেছে, সিন্ডিকেট তৈরির সুযোগ দিয়েছে কারা? প্রতিমন্ত্রী উত্তর দিচ্ছেন যে খামাখা নামটা জিজ্ঞেস করে আমাকে ভেজালে ফেলবেন। শেয়ার কেলেঙ্কারিতে কারা ছিল? তাদের অনেকেই এখন মন্ত্রী, মন্ত্রীদের ভেতর একটা সিন্ডিকেট আছে। আচ্ছা, তো মোটামুটি তিনি বলতেছেন যে আপনি বলছেন যে চাল ডাল চিনি তদারকির কোনো কিছুর অভাব নেই, কিন্তু বাজারে গেলে মানুষ কাচ্ছে, সিন্ডিকেট সব লুটে নিচ্ছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে? নাকি সিন্ডিকেটে যারা আছে তারা রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী? এটা যুগান্তরের প্রশ্ন ছিল। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল মূলত আজকের ভিডিও। 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি এক এক করে 6টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।